নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হান্টেড স্ট্রিট প্যারানর্মাল। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মৌ নামে একজন মেয়ের সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর সত্য ঘটনা। যে ঘটনার আঘাত থেকে মৌ এখনও পর্যন্ত বেরোতে পারেনি। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 3 থেকে 4 বছর আগে ঝাড়খণ্ডের একটি স্টিল প্ল্যান্টের কাছে। তো বন্ধুরা, তার আগে জেনে নেওয়া যাক মৌয়ের সম্পর্কে। মৌ কী পেশায় কী করে, তো কাহানিতে আগের থেকে শুরু করা যাক। মৌ আর মৌয়ের বোন পিউ দুজনেই পড়াশোনায় খুব বুদ্ধিমান ছিল। ওরা দুজনেই ছোটোবেলা থেকেই একটা ভালো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছিল এবং কিছুদিন পড়াশোনা করার পর মৌয়ের একটা চাকরি হয়ে যায়, স্টিল প্ল্যান্টে চাকরি পেয়ে যায়। সে বিলং করতো তো ওয়েস্ট বেঙ্গল থেকে, কিন্তু তার চাকরি হয় ঝাড়খণ্ডে। তো সে ঝাড়খণ্ডে চলে যায় ওখান থেকে। প্রথমে তো 5-6 দিন তার ভালোই কাটছিল, কিন্তু যখন এই কাজের ওয়ার্কলোড বাড়তে থাকে সে একটু খিটখিট হতে শুরু করে। সে তার মাকে ফোন করে জানায়, মা, আমার একদম ভালো লাগছে এখানে এখানে সমস্ত কিছুই একটা অদ্ভুত অদ্ভুত ফিলিং হচ্ছে, আমার কোনো কিছু ভালো লাগছে না। আর এটা ছেলেদেরা ভালো বুঝবে, কারণ নতুন কোনো জায়গায় যখন কাজ করতে যায় পড়াশোনা শেষ করে, তো কাজ করতে ইচ্ছে করে না ঠিকঠাক, কিন্তু বাধ্য হয়ে করতে হয় মানুষকে। তো মৌয়েরও তাই হচ্ছিল, সেও কাজ করতে চাইছিল না, কিন্তু একটা ভালো চাকরিকে হাতছাড়া করতেও সে চাইছিল না। তার বাড়ির লোক বলে যে যদি তোর কাজ করতে ইচ্ছে না করছে তো তুই কাজ করিস না, তুই বাড়ি চলে আয়, কোনো ব্যাপার নাই, আবার কিছুদিন পর আবার চেষ্টা করবি। কিন্তু মৌ যে কাজটা পেয়েছিল, একটা স্টিল প্ল্যান্টের যে কাজটা, সেটা খুব ভালো কাজ ছিল, একটা হাই র্যাঙ্কের কাজ ছিল। আর মৌ যেখানে কাজ করতো সে স্টিল প্ল্যান্টে ছিল একটু আউটার এরিয়াতে। অ্যাকচুয়ালি মেন যে টাউন হয়, মেন টাউনে কোনো স্টিল প্ল্যান্ট হয় না, কারণ ওখানে পলিউশন অনেক বেশি হয়। তো কোনো স্টিল প্ল্যান্ট হোক বা যাই হোক না কেন, সেগুলো মেন সিটি থেকে একটু দূরেই করা হয়। আর মৌ ছোটোবেলা থেকে শহরে বড় হয়েছে, তো গ্রামে থাকতে তার একটু কষ্টও হচ্ছে। শহরে যে রুম নেবে তা তো উপায় নেই, কারণ শহর থেকে স্টিল প্ল্যান্ট এতটাই দূরে যে তার আপ ডাউন করতেই প্রায় 2 ঘন্টা 4 ঘন্টার মতো টাইম চলে যাবে। তাহলে সে কাজ করবে কখন, আর কখন ডিউটি করবে, আর কখন সে বাড়ি ফিরবে, সমস্যাই সমস্যা। তো সে বাধ্য হয় ওখানেই লোকাল একটা রুম নিতে। সে ওখানে পাশে একটা ছোট্ট গ্রাম ছিল, সেই গ্রামে একটা রুম ভাড়া নেয় আর ওখানেই থাকতে শুরু করে। খাওয়া দাওয়া সমস্ত কিছুই কোম্পানি ক্যান্টিনেই করে, খাবার নিয়ে আসে নিজেই কোম্পানি ক্যান্টিন থেকে রাত্রে খাবার হলে। কিন্তু যতই দিন যাচ্ছিল তার একাকিত্বে সে ভুগছিল। তো সে তার বোনকে বলে, বোন, আমার কোম্পানিতে চলে আয়, তোর জন্য একটা ভ্যাকেন্সি আমি দেখে নেবো আমার রেকমেন্ডেশনে, যদি হয়ে যায় তো ভালোই হবে, আদারওয়াইজ কিছুদিন আমার কাছে থেকে যা, কারণ একা একা আমার ভালো লাগছে না। তো মোর মাকেও মৌ এই কথাই বলে। তো মোর মাও বাবাও দুজনেই রাজি হয়ে যায় তার বোন পিউকে এখানে পাঠাতে, কারণ পিউও ওর সাথে মানে ওর দুজন বোন যে মানে বোনের মতো নয়, ঠিক একজন বেস্ট ফ্রেন্ডের মতো। ওরা দুজন পড়াশোনাও করেছে একই হোস্টেলে থেকে। ওর বোন যখন মৌয়ের কাছে চলে আসে তো মৌ ভীষণ খুশি হয়, কারণ কি অনেক দিন পর বোনের সাথে দেখা হয়েছে আর বোন এখানে থাকবেও, তো দুজনে একটু এনজয় করা যাবে আর কি। কয়েকদিন যেতে না যেতেই সমস্যা আবার নর্মাল হয়ে যায়, কারণ কি সে একাকিত্বে ভুগছিল একটা। তো যখন পিউ ওর সাথে আছে, দুজন মিলে আড্ডা গল্প, কাজ শেষে বাড়িতে এসে গল্প করা হচ্ছে, মজা মস্তি করা হচ্ছে, তো একটা ভালো ফ্রেন্ডলি ভাইব চলে এসছে সবার মধ্যে। কিন্তু এই সমস্ত কিছু বেশি দিন ঠিক ছিল না। এরপরেই শুরু হয় আসল ঘটনা। মৌ একদিন অফিসে কাজ করতে করতে তার অনেক রাত হয়ে যায়। এমনিতে নর্মালি সে সন্ধ্যে 7টা-8টার কাছাকাছি সে বাড়ি চলে আসে, কিন্তু সেদিন তার বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 11টার কাছাকাছি হয়ে যায়। বাড়ি ফিরতে তো 12টাই হয়ে গেছিলো, অফিসের কাজ শেষ করতে করতে 11টা হয়ে। আপনাদেরকে বলা হয়নি মৌ না খুব হাই পারফিউম ইউজ করতো, দিন হোক বা রাত্রি হোক সে সবসময় পারফিউম ইউজ করতো। পারফিউম ওর একটা শখ ছিল যাকে বলে। সেদিন রাত্রিবেলায় কাজের শেষে সে ঘেমে একাকার হয়ে গেছিলো। তো সে মাথাতেও তার ইরিটেশন হচ্ছিলো, তাই সে বাধ্য হয়ে যে মাথার যে চুল ছিল সেই চুলটাকেও খুলে দেয়। খোলা চুলে সে বাড়ি ফিরছিল। আপনারা যারা আমার আগের স্টোরি শুনেছেন সেখানে দেখেছেন যে রাত্রেবেলায় কোনোদিন কেউ পারফিউম ইউজ করতে চায় না। অ্যাকচুয়ালি যারা পারফিউম ইউজ করে তাদের সাথে অনেক কিছুই ভয়ানক ঘটনা ঘটতে শুরু করে। আর রাত্রিবেলায় খোলা চুল তো মহিলাদের পক্ষে খুবই বিপজ্জনক। সেম ঘটনা ঘটেছিল পিউর সাথেও, মৌয়ের সাথেও। মৌ সেদিন যখন বাড়ি ফিরছিল, তখন তার বাড়ি ফিরতে ফিরতে যখন বাড়ির পাড়াতে চলে আসে, তখন ঘড়িতে বাজছিল 11টা 15 কাছাকাছি। তার বাড়ির পাশেই ছিল একটা তেঁতুল গাছ, মানে পাড়ার পাশে, বাড়ি থেকে কিছুটা দূরে গ্রামের এন্ট্রান্স যেখানে শুরু হয় সেখানে একটা ভয়ঙ্কর বড় তেঁতুল গাছ। সেটাকে দেখে মৌ দিনের বেলাতেই ভয় পেত, এখন তো রাত্রিবেলা, তার তো খুব ভয় করছে। তারপর খোলা চুল আর পারফিউম, যদিও এটা সে বিশ্বাস করে না, কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম। তো যখন সে তেঁতুল গাছের নিচে চলে আসে, তখনই তার মনে হতে থাকে কেউ যেন তার পিছু পিছু হাঁটছে, সেম পায়ের স্টেপ ফেলছে, যেভাবে মৌ পায়ে স্টেপ ফেলে ফেলে এগোচ্ছে। মৌয়ের অন্তরাত্মা কেঁপে ওঠে, কি করবে সে, কিন্তু মনে অনেক সাহস সঞ্চয় করে সে পিছন ফিরে তাকায়। কি দেখতে পায়, পিছনে একজন সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, তারই সমবয়সী হবে আর কি। একটা লাল গ্রাউন্ড পরে আছে, পার্টি ড্রেস যাকে বলে। দেখে মনে হচ্ছে কোনো পার্টি করে আসছে। দেখতে অতিরিক্ত সুন্দরী একটা মেয়ে হয়ে
সে ওই মেয়ের প্রেমে পড়ে যায়, সেরকম অবস্থা। এতটাই সুন্দর দেখতে ওই মেয়েটা। তো ওই মেয়েটার সাথে কিছুক্ষণ কথা বলে, আর কোথায় কোথায় জিজ্ঞেস করে মৌ যে তুমি কোথায় থাকো, তোমার বাড়ি কোথায়, এত রাতে কোথা থেকে আসছো। তো মেয়েটা জবাব দেয় যে আমার বাড়ি এখানেই, আমি এখানেই থাকি, আর আমি রাত্রেবেলা এরকম পার্টিতে ঘুরতে যাই। তো মৌ বলে তুমি তো খুব সুন্দরী, কি ক্রিম লাগাও মুখে। বলে এত কিছু তো একদিনে বলা যাবে না, তোমাকে আমার সাথে দেখা করতে হবে, তবেই আমি জানাবো। তো মৌ বলে ঠিক আছে, কালকে আমি যখন আসবো দিনের বেলা আমি 10টার সময় অফিসে যাই, তখন তোমার সাথে দেখা করে নেবো। বাড়িটা কোথায় তোমার বলে দাও। বলছে না, কাল সকালে নয়, কাল রাত্রিবেলায় এই সময়েই এখানে দেখা করব আমরা। যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে টিপস দেবো যে কী করে আমি এত সুন্দর হয়েছি। তো মৌ তাতেই রাজি হয়ে যায় আর বলে হ্যাঁ, আমিও খুব সুন্দরী হয়ে যাব ওই টিপস নিয়ে। এই মনে সে খুশি হতে হতে বাড়ি চলে আসে। বাড়ি চলে আসে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নেয়। আর তার যে বোন ছিল পিউর সাথে কোনো কথা বলে না, চুপচাপ নিজের রুমে চলে যায়। পিউ অনেক কথা বলার চেষ্টা করেছে, দিদি আজকে দিনটা কেমন গেল, কোথায় কাটালি, কী করলি, কিন্তু কোনো কথা বলতে চায় না। প্রতিদিন দুজনে মিলে এসে পর অনেকক্ষণ গল্প করতো, কিন্তু আজ কোনো গল্প না করেই মৌ নিজের রুমে চলে যায় আর ওখানে গিয়ে ঘুমিয়ে পড়ে। পিউর কাছে ব্যাপারটা একটু অন্যরকম লাগে। সেই দিনের রাতটা নর্মালি পেরিয়ে যায়, কিন্তু তারপরের দিন মৌ একটু জলদিই বাড়ি চলে আসে, সন্ধ্যে 7টার কাছাকাছি। তার কাজ শেষ হয়ে যায়, তো কী করবে আর অফিসে, বাড়ি চলে আসে। এবং বাড়ি আসার পর অনেকক্ষণ দুজনে গল্প করে। তারপর পিউকে বলে বারবার যে তুই ঘুমোতে চলে যা, অনেক রাত হলো। কিন্তু পিউ কিছুতেই ঘুমোতে যেতে চাইছিল না, কারণ কি তার কিছু কাজ ছিল অ্যাসাইনমেন্টের। রাত্রি 12টার কাছাকাছি মৌ আবার বাড়ির বাইরে যেতে শুরু করে। তো পিউ বলে কোথায় যাচ্ছিস। না না, আমি একটু হাওয়া খেতে যাবো বাইরে, এই বলে মৌ বাইরে চলে যায়। আর বাইরে গিয়ে ওই যে তেঁতুল গাছটা ছিল সেই তেঁতুল গাছের নিচে গিয়ে দাঁড়ায়। ওখানে দাঁড়ানো কয়েক সেকেন্ড পরেই আবার ওই মেয়েটা চলে আসে। ওই মেয়েটার নাম হচ্ছে পুতুল, আপনাদেরকে নাম বলা হয়নি, ওই মেয়েটার নাম হচ্ছে পুতুল। চলে আসে এবং পুতুলের সাথে কিছু সময় কাটানোর পর আবার নিজের রুমে চলে আসে। এইভাবেই 2-3 দিন যাচ্ছিল। পিউ আর মৌয়ের মধ্যে যে কথা হতো সেটা একদম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। রাত্রিবেলা ছাড়ো দিনের বেলা তো এরা কোনো কথা বলে না। পিউ অনেক চেষ্টা করে কথা বলা তার বোনের সাথে, কিন্তু মৌ কোনো কথাই বলে না। তেমনই একদিন রাত্রিবেলায় মৌ রাত্রি 12টার কাছাকাছি আবার ওই তেঁতুল গাছের দিকে যাচ্ছিল, কিন্তু পিউ ওকে বাধা দেয় আর বলে আজ তুই কোথাও যাবি না, আজ তুই রুমের মধ্যেই থাক। কিন্তু মৌ কোনো কথা শুনে না, সে বেরিয়ে চলে যায়। আর পিউকে সাফ মানা করে দেয় যে তুই আমার পিছনে আমাকে ফলো করবি না, এটা তোর জন্য ভালো হবে না। তো পিউ রুমেই থেকে যায় আর মৌ ওই তেঁতুল গাছের নিচে চলে যায়। তেঁতুল গাছের নিচে দাঁড়ানোর 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই কোথা থেকে যেন পুতুল চলে আসে। আজকেও দেখতে তাকে অপরূপ সুন্দর লাগছিল। পিউ ওখানে গিয়েই পুতুলকে বলতে থাকে যে তুমি আমাকে পুরোপুরি টিপস জানিয়ে দাও, নয়তো তুমি আমার সাথেই চলো আমার বাড়ি। কারণ কি আমার বোন আমাকে রাত্রিবেলা এখানে আসতে দেয় না, আর তুমিও আমার বাড়ি যাবে না, দিনের বেলায় তুমি দেখা করবে না আমার সাথে, এটা কিন্তু আমার ভালো লাগছে না। তুমি আমার সাথে থাকো, নয়তো আমাকেই তোমার কাছে নিয়ে আসো। পুতুল বলে আজ থেকে তোমার আর কোনো সমস্যা নেই, আজ থেকে তুমি আমার সাথেই থাকবে। এই বলে পুতুলকে জড়িয়ে ধরে মৌ, আর দুজনেই দুজনকে জড়িয়ে ধরে হাগ করতে থাকে। হঠাৎই মৌ অনুভব করে যেন পুতুল খুব আক্রমণাত্মক হয়ে গেছে, অ্যাগ্রেসিভ। আর মৌয়ের শরীর ভেতর ভেতর যেন জ্বলতে থাকছে, আর যেমন শরীরের মধ্যে আগুন ধরে গেছে, এরকম সে অস্বস্তি ফিল করতে থাকে। আর পুতুল ওকে এমনভাবে চিপে ধরে রেখেছে যে ও নড়াচড়া করতে পারছে না। তখনই মৌ বলে কি করছো পুতুল, আমার যে লাগছে, খুব কষ্ট হচ্ছে আমার, ছাড়ো আমাকে, খুব কষ্ট হচ্ছে। মৌ তার সমস্ত শরীরের শক্তি দিয়ে ধাক্কা দিয়ে পুতুলকে দূরে সরিয়ে দেয়। আর ধাক্কা দিয়ে সে কী দেখতে পায়, যে পুতুলকে সে দেখছিল এ সেই পুতুল নয়। এর তো চেহারা পুরো ভয়ঙ্কর, মুখ পুরো কালো, চোখের মণি লাল, মাথায় কোনো চুল নেই, দেখতে পুরো বিচ্ছিরি, একদম কুৎসিত দেখাচ্ছে। এরপর ওই পুতুল নামে চুড়েল আবার এর উপর হামলা করতে যায়, কিন্তু তখনই মৌয়ের বোন পিউ গঙ্গাজল নিয়ে চলে আসে আর ওই পুতুলের দিকে ছুঁড়ে মারে। আর পুতুলের দিকে ছুঁড়ে মারার সাথে সাথে পুতুল চিৎকার করে হালকা হালকা গলে যেতে শুরু করে। আর পুতুলের পিছনে পিছনে চলে আসে এক ব্রাহ্মণ পুরোহিত, তিনিও কিছু মন্ত্র পাঠ করতে শুরু করে। এবং আর পুতুল চিৎকার করতে থাকে প্রচণ্ড জোরে, চারিদিক যেন কেঁপে উঠেছে। সাথে ওই ব্রাহ্মণের মন্ত্রপাঠ আর পিউর গঙ্গাজল ছড়ানো চলতেই থাকে। কিছু সময়ের মধ্যেই পুতুলের দেহটা ধুলোয় মিশে যায়। পুতুলের দেহটা ধুলোয় মিশে যেতে দেখেই মৌ ওখানে অজ্ঞান হয়ে যায়। তারপর প্রায় 3 থেকে 4 দিন পর জ্ঞান ফেরে মৌয়ের। জ্ঞান ফেরার সাথে সাথেই মৌ বলতে থাকে আমি কোথায় কোথায় এসেছি, আমাকে পুতুল আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচা বোন, আমাকে বাঁচা, পুতুল আমাকে মেরে ফেলবে। তো মৌ বলে আমাকে এখান থেকে দূরে নিয়ে চল, এখানে আমি থাকবো না। তখন পিউ বলে তুই শান্ত হ, তুই শান্ত হ, কোনো সমস্যা নেই, ভয় কেটে গেছে, তুই শান্ত হ। পিউ আর মৌয়ের মা বাবাও চলে এসছে হসপিটালে, সবাই ওর পাশেই বসে আছে, ও আর ওকে সান্ত্বনা দিচ্ছে। মৌ জিজ্ঞাসা করে যে তোরা ওখানে পৌঁছালি কীভাবে, তুই আর পুরোহিত মশাই।
তো পিউ বলে যে আমি প্রথম দিন থেকেই ঘটনাটাকে বুঝতে পেরেছিলাম যে তোর সাথে কিছুটা ঘটেছে, আর তুই আমার সাথে পুরোপুরি কথা বলা বন্ধ করে দিয়েছিলি, তাই আমি বুঝতে পারি যে তোর সাথে কিছুটা ঘটতে চলেছে। তারপর আমি একদিন তোকে ফলো করতে যাই, তোকে ফলো করতে আমি কি দেখতে পাই, ওই তেঁতুল গাছের নিচে তুই বসে আছিস, আর তোর পাশে বসে আছে একজন ভয়ানক দেখতে মহিলা, আর তুই সেই মহিলাকে বারবার বলছিস, পুতুল আমিও তোমার মতো সুন্দর হতে চাই, আমাকে সুন্দর হওয়ার টিপস দাও। কিন্তু ওই পুতুলকে দেখে আমার তো হাড় হিম হয়ে যায়, একদম ভয়ঙ্কর দেখতে, তুই তার পাশে বসে আছিস কীভাবে সেটা দেখে আমি ভয় পেয়ে যাই। আর ওই পুতুল তোর মাথা থেকে চুল টেনে ছিঁড়ে নেয়, কিন্তু তুই এতে কোনো রিয়েক্ট করিস না। এটা দেখে আমি বুঝতে পারি যে তুই পুরোপুরি হিপনোটাইজ হয়ে গেছিস। তারপর একদিন রাত্রে আমি দেখি কি রাত্রি 3টের কাছাকাছি হবে, তুই বিছানায় বসে আছিস আর বলছিস, পুতুল আমাকে তুমি তোমার মতো সুন্দরী বানিয়ে দাও, আমি তোমার মতো সুন্দরী হতে চাই, আর তুমি আমাকে তোমার কাছে নিয়ে চলো, আমি তোমার সাথে থাকতে চাই, তুমি খুব সুন্দর। তখনই আমি লক্ষ্য করি কি দেওয়ালের মধ্যে একটা কালো ছায়া মূর্তি তোর সামনে দাঁড়িয়েছিল। এটা দেখে আমি পুরোপুরি শিওর হয়ে যাই। তারপর আমি মন্দিরের পুরোহিতের সাথে যোগাযোগ করি। মন্দিরের পুরোহিত আমাকে সমস্ত কিছু বলে, আর বলে যে এই গঙ্গা জলটা দিচ্ছি, এটা সবসময় সাথে রাখবে। এই যে চুড়েলটা আছে, এই চুড়েলটা মানুষ কেন পশু পাখিকেও ছাড়ে না, তার সমস্ত শক্তি, যৌবন, রক্ত সমস্ত কিছু শুষে নিয়ে নিজের মধ্যে সমাহিত করে, আর দেখতে খুব সুন্দরী হয়ে ওঠে। আবার সেদিন যদি আমরা না যেতাম তাহলে ওই চুড়েল তোকেও মেরে ফেলতো। এই ঘটনা ঘটে যাওয়ার আজ 3 থেকে 4 বছর হয়ে গেছে, কিন্তু পিউ, মৌ বা তার পরিবার কেউ এই ঘটনাকে ভুলতে পারেনি। সবার মনেই যেন ওটা একটা কাল রাত্রি হয়ে আছে। তো তার খুব শীঘ্রই একটু সুস্থ হয়ে ওখানে রেজিগনেশন দিয়ে দেয়, আর ওই কোম্পানির একটা অন্য ব্রাঞ্চ ছিল সেখানে ট্রান্সফার করে যায়। তার আর সাহস ছিল না ওই তেঁতুল গাছটা নিচ দিয়ে বেরোনোর। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই স্টোরি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।